আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বজ্র, দুই কর্মকর্তা বরখাস্ত। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। চামড়ার বাজারে এবারও ধস, সরকারের বেঁধে দেওয়া দাম কেউ মানেনি। ভারতে ধরপাকড় ও দমন পীড়নের আশঙ্কায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন কথিত অভিবাসীরা। মির্জা ফখরুলের উদ্বেগ, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই যে কোনো ব্যক্তির চরিত্র হনন সম্ভব হচ্ছে। তীব্র প্রতিবাদের মুখে ঢাবি সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে, আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি চূড়ান্ত নয়, খসড়া পরিবর্তনের দাবি তেহরানে। বিশ্বকাপের প্রথম ম্যাচেও অনিশ্চিত নেইমার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কয়েকটি স্থানে কুরবানির পশু বজ্র অপসারণের কাজ ঘুরে দেখার মধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দুই কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপসচিব কাজী সালেহ মুস্তানজির। শুক্রবার দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসা থেকে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিকে চলে যান। এরপর সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে ঝিকাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি তিনি দেখেন। তিনি কয়েকটি স্থানে বজ্র অপসারণ না হয় অসন্তোষ প্রকাশ করেন। হাতিরপুল, এলিফ্যান্ট রোড এবং গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব 2 অ্যাডভোকেট মেহেদুল ইসলাম গাড়িতে ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল 4টার দিকে আখাউড়া সিলেট রেল লাইনের লাউয়াছড়া উদ্যানের 294/8 নম্বর পিডার এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ কর্মকর্তা পরাগ বকুল দাস বলেন, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে আসে। বিকেলে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর হঠাৎ আমরা ধোঁয়া দেখতে পাই। তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের 4টি চাকা লাইনচ্যুত হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশ বলেন, বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। গত কয়েক বছরের মতো এবারও কুরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। সরকারের বেঁধে দেওয়া দর মানেননি ট্যানারি মালিক ও বড় আড়তদাররা। চামড়ার বাজারগুলো থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কমে কাঁচা চামড়া কিনেছেন তারা। ফলে বিভিন্ন স্থান থেকে সংগ্রহিত চামড়া বিক্রি করতে এসে মৌসুমী ও ছোট চামড়া ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এতিমখানা সংশ্লিষ্টরাও পর্যাপ্ত দাম পাননি। সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহায় কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় 2 টাকা বেশি। তবে চামড়ার বাজারে সেই দামের প্রতিফলন দেখা যায়নি। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন এলাকায় বাজারগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক কমে। গত বছরের চেয়ে প্রতি পিস 150 থেকে 200 টাকা কম দামে বিক্রি করতে হয়েছে মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। এছাড়া এবারও ছাগলের চামড়া কেনায় আগ্রহ দেখাচ্ছে না ব্যবসায়ীরা। চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, একটি কাঁচা চামড়া সংরক্ষণ করতে লবণ, শ্রমিক ও পরিবহন মিলিয়ে গড়ে 300 থেকে 350 টাকা খরচ হয়। সে হিসেবে
সরকারি নির্ধারিত দাম অনুযায়ী বাজারে যে দর থাকার কথা, বাস্তবে তার অর্ধেকেরও কমে বিক্রি হচ্ছে অধিকাংশ চামড়া। এদিকে দেশের অনেক স্থানেই দাম না পেয়ে রাস্তায় ফেলে যাওয়া হচ্ছে কাঁচা চামড়া। এতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে এমন খবর আসছে। ভারতের একটি সীমান্ত চৌকিতে অপেক্ষা করছিলেন হাসিনা বিবি। এ সময় তিনি তার 4 বছর বয়সী ক্ষুধার্ত মেয়ে শিশুকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন। নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সম্ভাব্য কঠোর দমন পীড়ন ও ধরপাকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ায় তিনি ভারত ত্যাগের চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরে গত 2 দিনে জড়ো হওয়া কথিত শত শত বাংলাদেশিদের মধ্যে তিনিও একজন। রাজ্যের নতুন বিজেপি সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করায় তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি এই মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। রাজ্য সরকারের তাড়াহুড়ো অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে স্পষ্ট করে তুলেছে, যাদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই। মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইনি সুরক্ষার বিষয়ে সতর্ক করে দিয়েছে। অনেকেই এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছেন। এদিকে ভারত ছাড়তে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকদের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। উপায়হীন অনেকেই মরিয়া হয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছেন, যদিও দলে দলে এভাবে ভারত ছাড়ার প্রকৃত সংখ্যা বা পরিধি এখনো অস্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বর্তমানে একটি অত্যন্ত জটিল ও শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে। এখানে মুহূর্তের মধ্যেই একজন রাজনৈতিক বা যে কোনো ব্যক্তির চরিত্র হরণ করা সম্ভব হচ্ছে। শুক্রবার দুপুর 12টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকতাকে বর্তমান সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। এর চেয়ে সাহসী ও ঝুঁকিপূর্ণ পেশা আর আছে বলে আমার জানা নেই। সমাজ ও রাষ্ট্রের সত্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তিনি বলেন, বাংলাদেশের সঠিক সাংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে কমপক্ষে 500 জন সাংবাদিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত নির্যাতন ও নিগ্রহের শিকার হচ্ছেন না। বিশ্ব পরিস্থিতির দিকে আলোকপাত করে বিএনপি মহাসচিব বলেন, শুধু বাংলাদেশই নয়, বিশ্ব জুড়েই আজ মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যে অনেক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন, আর বাংলাদেশের বাস্তবতাও আরো কঠিন। এখানে সত্য সংবাদ প্রকাশের পর তা যদি কোনো প্রভাবশালী ব্যক্তির স্বার্থে আঘাত আনে, তবে ওই সাংবাদিকের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন ও জুলুম। সম্প্রতি এক পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার বক্তব্যে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী। ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। এদিকে তুমুল সমালোচনার মুখে নিজের সম্পূর্ণ বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। যদিও বক্তব্যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন ববি হাজ্জাজ। তার দাবি, এগুলো সম্পূর্ণই তার ব্যক্তিগত চিন্তা ও মতামত। এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তবে এ বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুক্রবার বিকেল 5:30টার দিকে ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে শিরোনামে দেওয়ার দীর্ঘ এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে, শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখার জন্য, আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য। বেহেশতের টিকিট বিক্রি করার যে বা যারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটায় আপনারা জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলবেন। আমি আপনাদের পাশে থাকব। আইনমন্ত্রী বলেন,
আমার দল করার দরকার নেই। আপনাদের আমি বলছি না যে আপনারা আমার দল করবেন। আমার পাশে থাকেন, মাদক নির্মূলে কাজ করুন। মাদক এবং মৌলবাদ যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে পাশে চেয়েছি। আশা করি সেই স্বপ্নের সাথে আপনারা আমাকে সহযোগিতা করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়ার লেখাগুলো সাম্প্রতিক দিনগুলোতে পরিবর্তন করা হয়েছে এবং এটি এখনো চূড়ান্ত রূপ পায়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে একটি সূত্র এই তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি সম্ভাব্য এই চুক্তি নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনগুলোর সমালোচনা করে বলেছে, সেখানে প্রকাশিত কিছু তথ্য সঠিক নয় এবং এতে বেশ কিছু ভুল ব্যাখ্যা রয়েছে। এর আগে মার্কিন সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছিল যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো 60 দিন বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু করার বিষয়েও তারা একমত হয়েছে। তবে এই চুক্তিটি কার্যকর হতে হলে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে। এর আগে মার্কিন সংবাদ ভিত্তিক ওয়েবসাইট এক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য এই মার্কিন ইরান চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল অবাধ থাকবে এবং ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। নতুন করে চোট পেয়েছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। পায়ের পেশিতে চোটের কারণে বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচগুলো তো বটেই, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেও তার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। নেইমার 2023 সালের অক্টোবর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি। উরুগুয়ের কাছে ব্রাজিলের 2-0 ব্যবধানে হারের ম্যাচে তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার জানিয়েছে, মেডিকেল রিপোর্টে 34 বছর বয়সী এই ফুটবলারের কাফে গ্রেড 2 ইনজুরি ধরা পড়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের সুস্থ হতে আরো 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। সংবাদ সম্মেলনের আগে লাসমার বলেন, মঙ্গলবার গ্রাঞ্জা কুমারীতে রিপোর্ট করার পর নেইমারের সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে এটি শুধু ফোলা নয় বরং গ্রেড 2 কাফ ইনজুরি, তাই আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে। তবে এই চোটের কারণে নেইমারকে পুরো স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানাননি ব্রাজিল দলের চিকিৎসক। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।